এই গ্রামারটা একটু কঠিন হতে পারে, একটু হার্ড হতে পারে। যদি কঠিন হয় বা হার্ড হয় তারপরেও নেওয়ার চেষ্টা করবেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। মেইনলি কি করতে হবে সেটা আমি লাস্টে বলে দিব, দেখাই দিব, সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিব। বাট অধৈর্য হবেন না, পেশেন্স রাখবেন। গ্রামার বুঝতে একটু কষ্ট হয়, এটা ঠিক, বাট তারপরও লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। স্পোকেন ইংলিশ এই গ্রামারগুলো ভালোভাবে কভার করা থাকলে স্পোকেন ইংলিশ খুবই সহজ, পানির মতো ইজি লাগবে। বাট এটা আমাদের একটু বুঝতে হবে, যদি আপনি প্রফেশনাল হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আমি মনে করি আপনি ভুলে যান, সমস্যা নেই। আপনার যে সবকিছু নোট করতে হবে এরকম না, একদম মুখস্থ করতে হবে এরকম না, বাট ইউ নিড টু টেক সাম কনসেপ্ট। কিছু কনসেপ্ট আপনার নিতে হবে, আপনাকে এটার সাথে পরিচিত হতে হবে। একদম অপরিচিত বা আনফ্যামিলিয়ার থাকলে হবে না। আপনি একবার দেখে যান, আপনি ভুলে যান, কিন্তু পরে কোথাও শুনলে যেন মনে থাকে যে না, এই টিচার আমাকে এটা পড়িয়েছিল, এরকম একটা বিষয় আমি দেখেছিলাম বা শিখেছিলাম। এই বিষয়টা আপনার থাকা লাগবে। দ্যাট ইজ দ্য মেইন থিংস। ইউ শুড ফ্যামিলিয়ার উইথ দিস টপিক। যদি পরিচিতি না না থাকে আপনার এই বিষয়গুলো সম্পর্কে, যখন আপনি প্র্যাকটিক্যাল স্পিকিং করতে যাবেন বা ফ্রি হ্যান্ডে লিখতে যাবেন, সেগুলো ডেভেলপ করতে পারবেন না। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? Yes, very well, yes, ওকে, sir. সো হিয়ার ইউ ক্যান সি, ফার্স্ট অফ অল গ্রামার বলতে পার্ট অফ স্পিচকেই বোঝায়। পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে সব গ্রামার কভার হয়ে যায়। পার্ট অফ স্পিচ আছে ইংলিশে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো আমরা শুধু নাম শুনে আসছি বা এদের ডেফিনেশন জানি, কিন্তু প্র্যাকটিক্যালি এদের ব্যবহারটা কোথায় হয়, কিভাবে হয়, এটা আমরা বুঝি না। তো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ যদি ডিটেলসে আপনি জানতে পারেন, আপনার গ্রামার কভার হয়ে যায়। এবং এটা জানা থাকলে অন্য কোনো গ্রামার শিখতে বা জানতে অসুবিধা হয় না। অসুবিধা হয় না বলতে, অন্য কি গ্রামার আছে, সেটা আর্টিকেল বলেন, ডিটারমিনার বলেন, মডিফায়ার বলেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, ফ্রেজ অ্যান্ড ক্লজ বলেন, যাই কিছু বলেন না কেন, সবকিছুই পার্ট অফ স্পিচের সাথে কানেক্টেড। অর্থাৎ এইটা জানা থাকলে ওগুলো অটোমেটিক আপনি পারবেন, হয়ে যাবে। বাট এই জায়গাটা সম্পর্কে কনসেপ্ট না থাকলে অন্য কোনো কিছুই আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল হিয়ার ইউ ক্যান সি পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি কি। পার্ট অফ স্পিচ এর গুরুত্ব গ্রামারে অপরিসীম। পার্টস অফ স্পিচ বুঝলেই ইংরেজি গ্রামারের 50% বোঝা সম্পন্ন বলে আমরা মনে করি। ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস called part of speech according to their use. That is according to the work they do in the sentences. So বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর বা শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। সকল পার্ট অফ স্পিচই ওয়ার্ডস, কিন্তু সকল ওয়ার্ডস পার্ট অফ স্পিচ নয়। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহৃত না হয়, অর্থাৎ সেন্টেন্সের অংশ না হয়, ততক্ষণ কোনো ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলা যায় না। অর্থাৎ বিষয়টা কি, আমরা মনে করেন আমি একটা সেন্টেন্স বললাম গো। গো মানে কি? যাওয়া। আমি যদি আপনাকে বলি এটা কোন পার্ট অফ স্পিচ, বলেন তো, গোটা কোন পার্ট অফ স্পিচ? আপনি বলবেন এক বাক্যে যেটা ভার্ব। ভার্ব, রাইট। আমি যদি বলি টক, TALK, টক মানে কথা বলা, আমি যদি বলি এটা কোন পার্ট অফ স্পিচ, কি বলবেন? ভার্ব। কিন্তু এইটা ভার্ব না, এটা জাস্ট একটা ওয়ার্ড। ওই টক শব্দটা যতক্ষণ না পর্যন্ত একটা সেন্টেন্সে বসবে, ততক্ষণ আপনি বলতে পারবেন না যেটা পার্ট অফ স্পিচ। কারণ এটা অন্য পার্ট অফ স্পিচ হিসেবেও হতে পারে। কেমন সেটা? যেমন আমি যদি বলি আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা মূলত ভার্ব, ওই টকটা একটা নাউন। তাহলে আপনি কেন বললেন টক ভার্ব? একটা শব্দ দেখে এটা বলা যায় না। এটা তখনই বলা যায় যখন সেটা বাক্যে ব্যবহৃত হবে, তখনই বলা যাবে বা আইডেন্টিফাই করতে হবে। এবং এই আইডেন্টিফিকেশনটা কখনো মুখস্থ করা যায় না। আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন। এই পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জেবল, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। অর্থাৎ এই পার্ট অফ স্পিচ কেন শিখতে হয় আগে জিনিসটাকে সেটা আপনাদেরকে বলি। ইংলিশে আমরা যখন সেন্টেন্স বা বাক্য তৈরি করি, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। যখন আমরা কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করি, একটা বাক্যের ডেফিনেশন কি, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো ওয়ার্ড অর্থাৎ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে, তাকেই সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ বাক্য হতে গেলে শব্দের প্রয়োজন।
তো প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের একটা পার্টিকুলার নাম থাকে, প্রত্যেকটা শব্দের একটা নাম থাকে। শব্দ কাকে বলে? কতগুলো লেটার পাশাপাশি যুক্ত হয়ে যখন একটা ক্লিয়ার মিনিং দেয় তাকে আমরা শব্দ বলি। তো এই প্রতিটা বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ড কিন্তু একটার সাথে একটা কানেক্টেড থাকে। তো এই ওয়ার্ডগুলোর একটা নাম আছে, এবং এই নামগুলো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এবং সেটা কখনো মুখস্থ রাখা যায় না, সেটা অবস্থান ভেদে হয়ে থাকে এবং এটা ডেফিনেশন ভেদে হয়ে থাকে। মানেটা কি? মনে করেন আমরা সবাই মানুষ, উই উই আর অল হিউম্যান বিং, রাইট? মানুষ বুঝবো কিভাবে? আমরা যারা কথা বলতে পারি, দুই হাত, দুই পা, চোখ, কান, নাক, মুখ আছে, আমরা মানুষ। তো প্রত্যেকটা মানুষের একটা নাম আছে না? এটা রহিম, এটা করিম, এটা জসিম, এটা শামীম। প্রত্যেকটা মানুষের নাম আছে, প্রত্যেকটা মানুষের একটা ডেজিগনেশন থাকে না? একটা পদবি থাকে না, যে এই লোকটা ডক্টর, এই লোকটা টিচার, এই লোকটা ফার্মার, এই লোকটা বিজনেসম্যান। প্রত্যেকটা মানুষের একটা ডেজিগনেশন থাকে, প্রত্যেকটা মানুষের একটা এই যে পদবি থাকে, একটা নাম থাকে। এরকম প্রতিটা ওয়ার্ডের একটা নাম থাকে, এবং এই নামগুলো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। কথাটা বুঝবেন, এর বাইরে যাবে না কিন্তু, সে যে ওয়ার্ডই হোক না কেন। মনে করেন প্রতিটা মানুষের যে নাম থাকে, মনে করেন আপনি মুসলিম, তো মুসলিমদের যে নাম, এই নামের সঙ্গে খ্রিস্টিয়ানদের যে নাম, এটা কি মিলবে? আপনার বাসা বাংলাদেশে, আপনার নাম জসিম, আমার নাম করিম, তার নাম শামীম। এই নামগুলোর সঙ্গে মনে করেন ব্রিটেন, ইংল্যান্ডে তাদের দেশের যে লোকজনগুলো আছে, তাদের নামগুলো কেমন, তাদের নামগুলো কেমন হয়? এই যে জন, ডন, বাটলার, এটা ওটা। অর্থাৎ মুসলিমদের যে নাম, সেটা একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর, নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার ভিতর থাকে না? খ্রিস্টানদের যে নাম, ওই নামটা দেখলে বোঝা যায় না? তো এই জায়গাটা থেকে আমি আপনাকে বলছি যে এই যে ওয়ার্ডগুলো, শব্দগুলো, পার্ট অফ স্পিচগুলো, এগুলো নির্দিষ্ট কয়েকটা নামের ভিতর থাকে। সেগুলো কয়টা? জাস্ট 8টা নাম। যে ওয়ার্ডই হোক না কেন, এই 8টা নামের ভিতর একটা না একটা হবে। প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম দেওয়া যায়, এবং সেই নামগুলো এই 8 প্রকার নাম থেকে একটা না একটা হবে। এবং এইটা আপনার আইডেন্টিফাই করতে হবে যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। এটা যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে যে কোনো সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স বা থট আপনি বের করে আনতে পারবেন। এই পার্ট অফ স্পিচ শিখলে মেইন বেনিফিটটা কি জানেন? আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ পড়ি না? একটা ফিকশন, নন ফিকশন, নোভেল, যে কোনো একটা গল্প, স্টোরি আপনি যখন ইংলিশে পড়ছেন, আপনি বাংলা অনুবাদ করতে যাচ্ছেন, আপনি হয়তো মানেটা বুঝতেছেন যে কি বলতে চাচ্ছে, বাট অ্যাকচুয়াল অনুবাদটা দেখবেন আমরা পারি না। অ্যাকচুয়াল যে অর্থটা, অ্যাকচুয়াল যে টাইমিংটা, অ্যাকচুয়াল যে থট বা সেন্স, সেটা আমরা বুঝতে পারি না। একটা ইংলিশ সেন্টেন্সকে যখন বাংলায় ট্রান্সলেট করি, যদি একটু কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্য হয়, কেন পারি না? এখন এটা না পারার মেইন রিজন আমাদের হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ আমাদের হয়তো ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে না, তাই আমরা এটা পারি না। এখন মনে করেন আপনি একটা লাইনে 15টা ওয়ার্ড আছে, একটা বাক্যে 15টা ওয়ার্ড আছে, আপনি 4টা ওয়ার্ড জানেন না আর 11টা ওয়ার্ড জানেন। ওই 4টা ওয়ার্ড আপনি ডিকশনারিতে সার্চ দেন, দিলে তো মিনিংটা পেয়ে যাবেন। তো 4টা ওয়ার্ডের মিনিং জানলেই কি সম্পূর্ণ সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্যের অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল সেন্স বা অ্যাকচুয়াল থট আপনি বের করতে পারবেন, বুঝতে পারবেন? ভেবে দেখবেন, পারবেন না, হয় না। কিন্তু যদি ভোকাবুলারি নাও জানেন, বাট এই পার্ট অফ স্পিচ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ, এই ওয়ার্ড এই এই অন্য ওয়ার্ডটার সাথে কানেক্টেড আছে, তাহলে ভোকাবুলারি না জানলেও একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল থট বা অ্যাকচুয়াল মিনিং বোঝা যায়। এই পার্ট অফ স্পিচ এতটাই প্রভাব ফেলে, এতটাই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে একটা সেন্টেন্স বা বাক্যে বা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কিন্তু আমি কি বললাম?
এগুলো কখনো মুখস্থ রাখা যায় না। দেখবে আপনি যে কোনো বই থেকে, ইংলিশের আপনাদের কাছে যেসব বই আছে, ভোকাবুলারি পড়তে যান, দেখবেন সবগুলো বইতে কিন্তু এই পার্ট অফ স্পিচকে কেন্দ্র করে ভোকাবুলারি গুলো দেওয়া, একটা শব্দ দেওয়া, তার পাশে ছোট্ট করে ব্র্যাকেটে থাকে এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। অর্থাৎ পার্ট অফ স্পিচ ধরে ধরে ভোকাবুলারি পড়তে হয়। ওই বিভিন্ন জায়গায় আপনি সার্চ দিয়ে দেখেন নেটে, যে 100টা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, 100টা অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড, 100টা ভার্ব। তো এইগুলো কি, এই যে পার্ট অফ স্পিচ ধরে ধরে আমরা ভোকাবুলারি গুলো দেখি, এটা ঠিক আছে যে এই ওয়ার্ডগুলো এই পার্ট অফ স্পিচ হিসেবে বেশি ব্যবহৃত হয়, এই জন্য এখানে এইভাবে দেওয়া। কিন্তু এগুলো কিন্তু পরিবর্তন হয়। মানে এইভাবে আপনি কখনোই মুখস্থ রাখতে পারবেন না যে এই শব্দটাই এই পার্ট অফ স্পিচ, এই শব্দটাই নাউন, এই শব্দটাই ভার্ব। এটা সেন্টেন্সে তার ডেফিনেশন অনুযায়ী এবং অবস্থান অনুযায়ী, পজিশন অনুযায়ী পরিবর্তন হয়। পরিবর্তন হয় মানে কি, মনে করেন আমি এইখানে একটা বাক্য লিখলাম, কথাটা একটু বোঝেন। দিস ইজ আ ম্যাঙ্গো, এই বাক্যটার অর্থ হচ্ছে এটা একটা আম। কি লিখলাম? দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা কোন পার্ট অফ স্পিচ আমি যদি আপনাদের বলি, আপনারা এক কথায় বলবেন যে এটা একটা নাউন, একটা ফলের নাম, তাই না? তাহলে অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই বাক্যটার অর্থ কি জানেন? এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। এবং এই বাক্যে এই ট্রি শব্দটা নাউন এবং এই ম্যাঙ্গো শব্দটার নাউন নেই। এইখানে এই ম্যাঙ্গো শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই ট্রিকে মডিফাই করতেছে। যে ওয়ার্ড অন্য আরেকটা নাউনকে বিশেষায়িত করে বা মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো আগের বাক্যে যে ওয়ার্ডটা ছিল নাউন, সেম ওয়ার্ড, কোনো স্পেলিং এর চেঞ্জ হয়নি, পরের বাক্যে সেটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তো এইভাবে পার্ট অফ স্পিচ চেঞ্জেবল, রূপ পরিবর্তন হয়। এই যে কথাটা বললাম ওয়াক, WAL কে, ওয়াক মানে হাঁটা, আমি যদি এক বাক্যে আপনাকে বলি এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি আমাকে কি বলছেন? স্যার এটা ভার্ব। স্যার এটা ভার্ব। কিন্তু দেখেন এই শব্দটাকে ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি যদি সেটা সেই ভার্বের জায়গায় বসে। অর্থাৎ ডেফিনেশন বুঝতে হবে, ভার্বের ডেফিনেশন, যে ওয়ার্ড সাবজেক্টের পরে থাকে, যে ওয়ার্ড অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়, যে ওয়ার্ডের ফর্মেট চেঞ্জ হয়, তাকেই ভার্ব বলে। ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। কিন্তু সেটা যদি এমন ভাবে না হয়, অর্থাৎ এই ওয়াক শব্দটা যদি সাবজেক্টের পরে না বসে, তাহলে সেটা ভার্ব হবে কি করে? আমি যদি বলি যে হাঁটা একটা ভালো ব্যায়াম, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, EXERCISEXERCISC। তো এইখানে যে কি সমস্যা, হাঁটা একটা ভালো ব্যায়াম, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। এখন এই বাক্যে এই যে ওয়াকটা আমি লিখলাম, আপনি কি বলতে পারেন এটা ভার্ব? এটা কোনো ভার্ব না কিন্তু। এই এই টু ওয়াক একসঙ্গে, এটা একটা ফ্রেজাল সাবজেক্ট, অর্থাৎ একটা নাউন ফ্রেজ, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে বলা যায় ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন যুক্ত শব্দকে ইনফিনিটিভ বলে। অর্থাৎ এটা নাউন, নাউনের জায়গায় বসতেছে, নাউনের কাজ করতেছে, সাবজেক্টের জায়গায় আছে। ওটা কোনো ভার্ব না। এই বাক্যে ভার্ব হচ্ছে ইজ। ইজ মানে হওয়া, থাকা। অর্থাৎ হাঁটা হচ্ছে একটা ভালো ব্যায়াম, হাঁটা হয় একটা ভালো ব্যায়াম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। তাহলে এই ওয়ার্কটা আপনাকে আমি যখন দেখাচ্ছি ফার্স্টে, আপনি দেখেই বলছেন ভার্ব, কিন্তু এখানে কি ভার্ব হিসাবে বসছে? বসেনি। আবার আমি যদি এইভাবে কথাটা বলি যে আই ওয়াক অন দ্য রোড, WAL কে, ওয়াক অন দা রোড, আমি রাস্তা দিয়ে হাঁটি, এইখানে এই ওয়াক শব্দটা সাবজেক্টের পরে আছে। এইখানে এই ওয়াক মানে হাঁটা, এবং এখানে এটা ভার্ব হিসেবে বসতেছে, ভার্বের কাজ করতেছে। আবার আমি যদি এরকম ভার্বের সঙ্গে আইএনজিও ব্যবহার করি, ফর এক্সাম্পল আই অ্যাম ওয়াকিং, WL কে, আই অ্যাম ওয়াকিং অন দা রোড, এখানে ওয়াকটা কাজ করতেছে, অ্যাকশন দিচ্ছে। তো এখানেও এটা ভার্ব হিসাবে বসতেছে, এটা সাবজেক্টের পরে আছে, অ্যাম অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। তাহলে এটাকে ভার্ব ফ্রেজ বলা হয়, দুটো একসঙ্গে। তো যেটা বলছি, এখানেও এটা কাজ করতেছে, অ্যাকশন দিচ্ছে। কিন্তু এই ওয়াকিং, এই সেম শব্দটাকে আমি যদি এইভাবে বলি যে আই স আ বয় ওয়াকিং অন দা রোড, এই সেন্টেন্সটা দেখলে অনেকেই মনে করে কি এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স এবং এই ওয়াকিংটা ভার্ব। বাট না, সাবজেক্টের পরে এই সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স, আমি দেখেছিলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এবং এই সেন্টেন্স বা বাক্যে এই যে ওয়াকিং শব্দটা আপনারা দেখছেন, এই ওয়াকিং শব্দটা হচ্ছে এই বাক্যে মূলত
একটা অ্যাজেক্টিভের কাজ করে, এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাজ আ পার্ট অফ স্পিচ। এটা একটা অ্যাজেক্টিভ। এই বয়, এটা একটা নাউন, এই বয়কে মডিফাই করতে, যে ছেলেকে কি অবস্থায় দেখেছিলাম, রাস্তায় হাঁটিতেছিল, হাঁটন্ত অবস্থায়, হাঁটা অবস্থায় তাকে আমি দেখেছিলাম, এই জন্য এই ওয়ার্ডটাকে বলা হয় একটা অ্যাজেক্টিভ। তাহলে একই শব্দ, আগের সব সেন্টেন্সে ওয়াকিং আছে, পরের বাক্যে ওয়াকিং আছে, এবং দুটো বাক্যে এই অন দ্য রোড লিখছি, বাট দেখেন তো দুটো বাক্যের অর্থ ভিন্ন না? আই অ্যাম ওয়াকিং অন দ্য রোড মানে কি? আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। আই স বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ এটা কোনো কন্টিনিউয়াস টেন্স হবে না। কন্টিনিউয়াস হলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, বাট এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দের আগে ওই ধরনের কোনো অক্সিলারি ভার্ব আছে? এটা দেখে বোঝা যাবে এটা কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, কোন কন্টিনিউয়াস, এটা কি বোঝা যাবে? যাবে না। তাহলে কি? তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন কোনো ভার্ব না। এখানে মেইন ভার্ব এই স, সাবজেক্টের পরেই প্রতিটা বাক্যে মেইন ভার্ব থাকে। এইটা থেকে যদি দূরে কোনো ভার্ব থাকে, সেই ভার্বটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। সেটা জেরান্ড, ইনফিনিটিভ অথবা পার্টিসিপল হতে পারে। যে ভার্বটা সাবজেক্টের পরে বসে না, যে ভার্বটা অ্যাকশন দেয় না, যে ভার্বটা কোনো টেন্স মেনটেন করে না, যে ভার্বটা কোনো কাজ করে না, অর্থাৎ চেহারা ভার্বের মতো, দেখা যায় ভার্বের মতো, বাট সেটা ভার্ব না, সেটা নাউন অথবা অ্যাজেক্টিভ হয়ে থাকে। তো এই বাক্যে এই যে আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড, এখানে এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। তাহলে আপনি জানেন যে ওয়াক মানে হাঁটা, ওয়াকিং মানে হাঁটতেছে, কিন্তু এই দুইটা বাক্যে কি আপনি এইভাবে বলতে পারছেন যে আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটতেছি, কিন্তু পরের বাক্যটার অর্থ কি? আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছি। হাঁটতে দেখেছি মানে কি, আমার কিন্তু বাক্যটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই চেঞ্জটা কিভাবে হচ্ছে? পার্ট অফ স্পিচের পরিবর্তনের ফলে। এই জন্য এইটা সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে না, ভোকাবুলারি জানলেও সে ইংরেজি শিখতে পারবে না। সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কানেকশন পার্ট অফ স্পিচের মাধ্যমে হয়ে থাকে, এবং এইটাকে আইডেন্টিফাই করা শিখতে হয়। যদি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন, বাংলা অর্থ যদি নাও জানেন একটা ওয়ার্ডের, সেটার অ্যাকচুয়াল সেন্সটা কি, অ্যাকচুয়াল থটটা কি, মূলত কি বোঝাতে চাচ্ছে, এটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন, এটা আপনি ধরে নিয়ে আসতে পারবেন অটোমেটিক্যালি। বাট এটা যদি না জানেন, সব জায়গায় পিছায় পড়বেন, কোনো কিছুই ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। আমরা শুধু নাম জানি যে নাউন এটা, প্রোনাউন এটা, অ্যাজেক্টিভ, এগুলো নাম আমরা শুনছি বা ডেফিনেশন জানছি, বাট প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা জানি না বা শিখিনি। সেটাই শিখতে হবে। কথাগুলো কি কেউ বোঝেন? আমার কথাগুলো আমি কি বলছি বুঝতে পারছেন? আর এই গ্রামার বলতে, এই পার্ট অফ স্পিচ যে জানবে, এইটা সম্পর্কে যার কনসেপ্ট থাকবে, পার্ট অফ স্পিচ যে ভালোভাবে জানবে এবং এইটা সম্পর্কে যার কনসেপ্ট থাকবে, তার গ্রামার নিয়ে কোনো প্রবলেম হবে না। গ্রামার সে ভালোভাবে ডেভেলপ করতে পারবে। দেখেন আমি যেভাবে বোঝাই, আমি কিন্তু আমার ভিতর থেকে বোঝানোর চেষ্টা করি, এগুলো কোনো বইতে কোনো জায়গায় কোনোভাবে পাবেন না। এটা আমি যদি অন্য একটা ক্লাসে লেকচার দিতাম, তাদের হয়তো অন্যভাবে বোঝাতাম। আপনাদের লেকচার দিচ্ছে, আমার মনে যেভাবে আসছে সেইভাবে বলছে, অর্থাৎ আমি যা বলি, যা বের করি, আমার একটা আইডিয়া আছে, একটা কনসেপ্ট আছে, যে বিষয়টা আমি জানি, সেটাকেই কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, মনের ভিতর যেভাবে আসে সেভাবে উদাহরণ দিই। দেখেন আমি কিন্তু এখানে নিজে নিজে লেখা শুরু করে দিছি। এ যদি আপনি অন্য একটা টিচারের কাছে পড়তেন, আমার কিন্তু এখানে ফাইল রেডি করা আছে, আমি পরপর এই যে যা আছে লেখা, আমি সব এই পড়াই যেতাম আপনাদের, এই যা লেখা আছে সব পড়াতাম, পর 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 পড়িয়ে চলে যেতাম। বাট এ পড়ালে কি হতো? এ তো আপনি সব বইতেও পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, কিন্তু অ্যাকচুয়াল যে কনসেপ্ট, অ্যাকচুয়াল যে নলেজ, এই নলেজটা আগে আমাকে নিতে হবে, এই কনসেপ্টটা আগে আমাকে বুঝতে হবে বা জানতে হবে। এই বইয়ের ভাষায় কখনো ভাষা, ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, বই পড়ে কখনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। প্র্যাকটিক্যালি শিখতে হবে, রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করতে হবে। তো এই গ্রামার শিখতে গেলেও প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমার মেইন কথা হচ্ছে এইটাই। এই জন্য বলছি, এই ক্লাসগুলো হাজার হাজার টাকা, 20-25 হাজার টাকা খরচ করেও কোথাও পাবেন না, কেউ মিস দিবেন না। সবাই এই যে কোর্সটা করছেন, এই যে টাইমটাতে আসছেন আপনারা, টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, মূলত এটাই বোঝাতে চাচ্ছি। কারণ আমি যেভাবে পড়াই, যেভাবে দেখাই, এটা তো আপনারা একটা দুইটা ক্লাস করছেন, কেবল শুরু করছেন। লাস্ট পর্যন্ত থাকলে প্রত্যেকটা স্টুডেন্ট এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারে এবং পারবে, যদি সে ক্লাস মিস না দেয়। এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমাদের এই পার্ট অফ স্পিচ গুলোকে ক্লিয়ার করতে হবে। টোটাল পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তাই না? আমরা এটা জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এবং আমাদের যেটা বললাম আপনাদেরকে, আইডেন্টিফাই করে শিখতে হবে। তো আমি আজকের ক্লাসে নাউনটাকে একটু ডিটেলসে দেখাবো, আগামীকাল প্রোনাউন দেখাবো, তারপরের দিন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একসাথে দেখাবো। ভার্বটা না, ভার্বটা আমি চতুর্থ ক্লাসে দেখাবো। পঞ্চম ক্লাসে দেখাবো প্রেপোজিশনটা।
মানে আজকের থেকে এরপরে পঞ্চম ক্লাস, মানে আপনাদের ক্লাসের সপ্তম ক্লাস হবে। এরপর কনজাংশন ইন্টারজেকশন এখন দেখাবো না, এটা দেখাবো হচ্ছে আপনার ওই রাইটিং ক্লাসের আগে। এটা এখন আপাতত লাগবে না। মেইনলি স্পোকেন ইংলিশের জন্য বা রিটেন ইংলিশের জন্য মেইনলি যতটুকু লাগবে সেইটাই আমি আগে ডিটেলসে ক্লিয়ার করব, কভার করব। অর্থাৎ 4টা ক্লাস যদি আপনি করতে পারেন এই গ্রামারের উপর, আমি 10টা ক্লাস রেখেছিলাম, বাট আমি আগে স্পোকেনটা ধরবো, তারপর অ্যাডভান্স গ্রামার দেখাবো। তো মেইনলি 4টা ক্লাস যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন এই পার্ট অফ স্পিচের উপরে, মানে এই নাউন অ্যাডজেক্টিভ পড়াবো বলে যে শুধু এটার ভিতরেই থাকবে এটা না, এর ভিতরে অনেক আলোচনা আসবে। তো 4টা বা 5টা ক্লাস যদি কভার করতে পারেন, তাহলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন এই গ্রামার নিয়ে আর কোনো ধরনের প্রবলেম আপনার ফেস করতে হবে না। তো এটা কঠিন লাগলেও কষ্ট হলেও একটু ধৈর্য ধরে দেখবেন। আমি একটু নাউন নিয়ে কথা বলি আজকে, একটু মনোযোগ দেন এখানে। পার্ট অফ স্পিচের অবস্থানটা বুঝতে হবে। দেখেন নাউনটা কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন রেফার্স টু এনি কাইন্ডস অফ নেম, মিন্স হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। তো নাউন বলতে কাকে বোঝায়? কোনো কিছুর নামকে। সেটা কোনো জায়গার নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। সেই করিমটা হচ্ছে আমার একটা সাবজেক্ট, সো এটা হচ্ছে নাউন। কুয়েত শব্দটা একটা নাউন, ডায়মন্ড শব্দটা একটা নাউন। অর্থাৎ নাউন সাবজেক্টের জায়গায় বসে, শুরুতে বসে, ইভেন শেষেও বসে। এই স্কুলটা নাউন, কান্ট্রিটা নাউন। অর্থাৎ নাউন মানে কি? যে কোনো কিছুর নাম, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো ঘটনার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। ওই যে আমি আপনাকে গো বা টক, আমি বলছিলাম কোন পার্ট অফ স্পিচ, আপনারা কি বলছেন? ভার্ব। ভার্ব না, ওটা নাউন। যে কোনো শব্দের নামই নাউন। আমার যত ওয়ার্ড আছে পৃথিবীতে সবই নাউন, অ্যাজ এ পার্ট অফ স্পিচ সবই নাউন। তাহলে আপনি বলতে পারেন সব যদি নাউন হয় অন্যগুলো কিভাবে হবে? অন্যগুলো তার ডেফিনেশন এবং অবস্থানের উপর ডিপেন্ড করে হবে। ওই গো বা টক ভার্ব তখনই হবে যখন সেটা একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে বসবে, কাজ করা বোঝাবে, অ্যাকশন দিবে, কোনো টেন্স মেনটেন করবে, তখনই সেটা ভার্ব হবে। তার আগ পর্যন্ত তো সেটা কোনো ভার্ব না, সেটা জাস্ট একটা শব্দ। অ্যাজ এ শব্দ, মানে অ্যাজ এ ওয়ার্ড, সেটাকে বলা হয় নাউন, অন্য কিছু না। তো এই নাউন হচ্ছে টোটাল 5 প্রকার। তো নাউনের অবস্থানটা কোথায়, বাক্যে কোথায় বসে বললাম? শুরুতে এবং শেষে। অর্থাৎ সাবজেক্টের স্থান এবং ভার্বের পর অবজেক্টের স্থানে মোস্ট অফ দ্য টাইম নাউন বসে। অর্থাৎ ভার্বের পরে নাউন ছাড়াও অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অন্যান্য কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল যুক্ত ওয়ার্ড বসতে পারে, সেগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। তার আগে এখানে একটু দেখেন, এখানে বলছে যে নাউন আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। নাউন মেইনলি 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো মেইনলি নাউন হচ্ছে 2 প্রকার, হ্যাঁ, কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিয়েট নাউন আবার 4 প্রকার, সেটা হচ্ছে এই যে প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। টোটাল আর কি নাউনকে 5 প্রকার বলা হচ্ছে। তো একটু ডিটেলসে দেখেন, এখানে বোঝার অনেক কিছু আছে। অর্থাৎ এই নাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, এটা যদি আপনারা ভালোভাবে বোঝেন বা নিতে পারেন, তাহলে কি হবে জানেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গাটা কাভার হয়ে যাবে। অনেক জায়গায় সেন্টেন্সের যে মিস্টেক গুলো হয় সেগুলো কাভার হয়ে যাবে। তো এটা কাভার করতে হবে। যেমন দেখেন, প্রপার নাউনটা কি? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এর নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। A proper noun refers to a specific name of persons, things, place, etc. and always start with a capital letter. For example, I like the story of Shakespeare. We plan to visit Sylhet. Have you ever seen the Taj Mahal? তো এই যে শেক্সপিয়ার, সিলেট, তাজমহল, those are proper noun। অর্থাৎ নির্দিষ্ট করে, সার্টেইন, কোনো একজন ব্যক্তি, জায়গা বা কোনো বস্তুর নামকে ইন্ডিকেট করবে, বোঝাবে। হ্যাঁ, এরপর আছে কমন নাউন। যে সকল নাউন দ্বারা জাতীয় কোনো, একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্টস, বুক, ডগ, ফ্লাওয়ার, এক্সেট্রা। আ কমন নাউন রেফার্স টু স্পেসিফিক জেনেরিক নেমস অফ পার্সন, প্লেস, থিংস, এক্সেট্রা। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন।
ফর এক্সাম্পল, আলেক্স ইজ এ স্টুডেন্ট, আলেক্স একজন ছাত্র। আলেক্স শব্দটা কিন্তু একটা প্রপার নাউন, কারণ সেটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম বলা হচ্ছে। বাট স্টুডেন্ট কথাটা একটা কমন নাউন, একটা কমন নেম। যারাই পড়াশোনা করে তারাই স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রী স্টুডেন্ট, সো দ্যাট ইজ কল্ড কমন নাউন। ডগ ক্যান বি ভেরি কিউট। দেখেন, ডগ শব্দটা একটা কমন নাউন, পৃথিবীর সমস্ত কুকুরকেই আমরা কুকুর বলে জানি বা ডেকে থাকি। বাট অনেকেই আছে না, শখের বশে তার পোষা প্রাণীর নাম রাখে, টম, জেরি, এটা ওটা। তো আপনি যদি নির্দিষ্ট কোনো কুকুরকে মেনশন করেন, তার যদি আলাদা একটা নাম থাকে, তাহলে কিন্তু সেটার কমন নাউন হবে না, সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। ইউ লাভ ফ্লাওয়ার, সমস্ত ফুলকে আমরা ফুল বলি, সো দ্যাট ইজ কল্ড কমন নাউন। বাট আপনি যদি বলেন এটা রোজ, এটা লিলি, এটা ওয়াটার লিলি, ইট উইল বি প্রপার নাউন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পার্থক্য। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার ডিফারেন্স বিটুইন কমন অ্যান্ড প্রপার নাউন। কমন নাউনটা কি? ম্যান মানে মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে এক কথায় খোলা চোখে আমরা সবাই মানুষই বলি। ঠিক আছে, ম্যান এটা হচ্ছে মানুষ। এরপর দেখেন, যদি নির্দিষ্ট কোনো মানুষের নাম আপনি বোঝান যে এটা রানা, রহিম, রবিন, এগুলো আপনার কি হচ্ছে? প্রপার নাউন হচ্ছে। পোয়েট মানে কবি, যারা কবিতা লেখে তাদেরকে আমরা পোয়েট বলি। বাট যদি নির্দিষ্ট কোনো কবির নাম বোঝায়, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা শেক্সপিয়ার, এটা কাজী নজরুল ইসলাম, দ্যাট ইজ কল্ড প্রপার নাউন। আগে পার্থক্যটা বোঝেন। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড প্রপার নাউন? ওশান মানে সাগর, যত সাগর আছে, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, ইট ইজ কল্ড প্রপার নাউন। রিভার মানে নদী, যত নদী আছে আমরা নদী বলি। বাট আমরা যদি স্পেসিফিক কোনো নদীর নামকে মেনশন করি, যে এটা গঙ্গা, এটা পদ্মা, এটা যমুনা, এটা মেঘনা, তাহলে এটা হচ্ছে আমার প্রপার নাউন হবে। কান্ট্রি মানে দেশ, যত দেশ আছে সব দেশকেই তো আমরা দেশ বলি। বাট এটা বাংলাদেশ, এটা অস্ট্রেলিয়া, এটা ইন্ডিয়া, ইট উইল বি প্রপার নাউন। বিল্ডিং, পৃথিবীতে যত দালান কোঠা আছে দেখতে দালান, বিল্ডিং বিল্ডিংই বলছি। বাট অনেকেই মানে অনেক বিল্ডিং এর নাম থাকে না, এই যে বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, বা আমাদের আশেপাশে যে বাড়িগুলো থাকে, অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল, অমুক অমুক মেনশন, তমুক মেনশন, বিভিন্ন বাড়ির একটা নাম দেওয়া থাকে না? তো নির্দিষ্ট কোনো বাড়ির যদি নাম থাকে, অর্থাৎ কোনো একটা বিষয়কে যদি সার্টেন নির্দিষ্ট করে বোঝায়, সেটা প্রপার নাউন। আর ওরই একটা কমন নেমকেই মূলত আমরা কমন নাউন বলে থাকি, যেমন ম্যান, পোয়েট, ওশান, কান্ট্রি, বিল্ডিং। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দ্যাট থিংস। কমন নাউনকে কোনো, এখানে একটা নোট আছে, এই নোটটা একটু ভালোভাবে বোঝেন। এখানে বলছে কমন নাউনকে কোনো সেন্টেন্সে একা বসানো যায় না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউনটি প্লুরাল হবে। এই নোটটা একটু মনোযোগ দিয়ে বলছেন, এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। এখানে মূলত কি বলা হচ্ছে দেখেন, কমন নাউন, আবার বলছেন, কোনো সেন্টেন্স বা বাক্যে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউনটি প্লুরাল হবে। কফি, কমন নাউনটি প্লুরাল হবে। যেমন দেখেন, আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি। দেখেন, দা বয়। আই লাইক দ্য টিচার, আমি শিক্ষকটিকে পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, আমি কবিটির প্রশংসা করি। অর্থাৎ এই যে আর্টিকেলের সাথে বসতেছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে কমন নাউন গুলো অলওয়েজ এই ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, কিন্তু একা বসবে না। যেমন আপনি এরকম বলতে পারবেন না, আই নো বয়, আই লাইক টিচার, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট, এরকম বলা যাবে না। কিন্তু এইভাবে এটাকে লেখা যেতে পারে যে আই নো বয়েস, আই নো বয়েস, অর্থাৎ আমি ছেলেদেরকে চিনি। অথবা আপনি বলেন যে আমি ওই ছেলেটাকে চিনি, কিন্তু আমি জাস্ট ছেলে চিনি, এটা কোন ধরনের বাক্য? অর্থাৎ এই বাক্যটাকে আপনি যদি বাংলাতেও ট্রান্সলেট করেন, এটা তো সঠিক বাক্য না, সঠিক শোনাবে না। আমি শিক্ষক পছন্দ করি, আই লাইক টিচার, এটা বলা যাবে না। আপনি বলেন যে আই লাইক দ্য টিচার, অর আই লাইক আ টিচার, অথবা আই লাইক টিচার্স, আমি শিক্ষককে পছন্দ করি, বা এই শিক্ষকটিকে পছন্দ করি, বা এই শিক্ষকদেরকে পছন্দ করি, কিন্তু আমি শিক্ষক পছন্দ করি, এটা কেমন? এটা হয় না। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, বাট আপনি এটা বলতে পারবেন না, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট। অর্থাৎ কমন নাউন কোনো সেন্টেন্স বা বাক্যে একা বসবে না, হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে, না হলে কমন নাউনটা প্লুরাল হবে। যেমন আমরা ওই যে টেন্সের সেন্টেন্স প্র্যাকটিসে বিভিন্ন সময় বলি না, আই ড্রাইভ আ কার, হি সিং আ সং, হি ইটস রাইস, হি ইটস রাইস বলছি, কারণ এই রাইসটা একটা আনকাউন্টেবল নাউন। এই যে রাইস শব্দটা বলছি, এখানে আমার
কোনো আনকাউন্টেবল নাউনের কোনো অ্যাডজেক্টিভ বসে না, কোনো প্রেপোজিশন বসে না, বা এই ধরনের ডিটারমিনার বা আর্টিকেল আপনি বসাতে পারবেন না। কিন্তু ওই যে কার, হি ড্রাইভস এ কার, শি ড্রস আ পিকচার, এই কার, পিকচার, এগুলো তো কমন নাউন, ওর আগে দেখবেন এ বলি আমরা এবং এটা অটোমেটিক্যালি চলে আসে। অর্থাৎ কমন নাউন যদি থাকে, অবশ্যই অবশ্যই তার সাথে আর্টিকেল বা ডিটারমিনার বসাতে হবে একটা বাক্যে, না হলে সেটা প্লুরাল হবে। কিন্তু একা কখনো বসে না, কমন নাউন গুলো কোনো সেন্টেন্স বা বাক্যে কখনো একা বসে না। এই ইনফরমেশন গুলো নিয়ে রাখেন, জেনে রাখেন, কাজে লাগবে। আমি এই জায়গায় আবার আসবো, আরেকটু সামনের দিকে যাই, এরপরে একটার সাথে একটাকে কম্পেয়ার করব। দেখেন, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি। কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার refers to a group of things, persons, or animals. For example, our class took a trip to সুন্দরবন। আমাদের ক্লাস সুন্দরবনে যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছিল বা ট্রিপ দিয়েছিল। বাংলাদেশি আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ইন ইউএন মিশন। ইস টিম কন্টেন্টস 11 প্লেয়ার্স। সো এইখানে মূলত কালেকটিভ নাউন এর মানেটা হচ্ছে কালেক্ট করা, সংগ্রহ করা। সেটা কোনো ব্যক্তির দল হতে পারে, কোনো বস্তু, ইভেন কোনো প্রাণীর সমষ্টি বা গ্রুপ এটা হতে পারে। ক্লাব মানে কি? জাস্ট একটা সোসাইটি, একটা ক্লাব থাকে যেখানে একটা পদ পদবি, একটা রেঞ্জ থাকে, যে ইনি সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি সহ সভাপতি, ইনি সাংগঠনিক সম্পাদক। এই ধরনের অনেকগুলো মানুষ মিলে এক জায়গায় হয়ে, সমষ্টি হয়ে, একত্রিত হয়ে যখন একটা বিষয় গঠন করা হয়, সেটাকে কালেকটিভ নাউন বলে। এই যে আর্মি, ক্লাস, ফ্যামিলি, দোজ আর কল্ড কালেকটিভ নাউন। অনেকে এটাকে কমন নাউনের সঙ্গে গুলিয়ে ফেলে। কমন নাউন মানে জাতিবাচক, একটা জাত, এটা কুকুর, এটা কুকুর জাত, এটা গরু, এটা ফুল। এই ধরনের জাতিবাচক বিশেষ্য বলা হয় কমন নাউনকে। বাট কালেকটিভ নাউনটা কি? কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝায়। অর্থাৎ অনেকগুলো দল মিলে, অনেকগুলো ব্যক্তি মিলে, অনেকগুলো গ্রুপ মিলে একটা নির্দিষ্ট গ্রুপ তৈরি হচ্ছে, সেইটাকেই কালেকটিভ নাউন বলে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন অডিয়েন্স, ম্যাস, জুরি, ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ, দোজ আর কালেকটিভ নাউন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছু নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গড, গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক, দোজ আর ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ এগুলোকে 1 2 3 4 করে গণনা করা সম্ভব নয়, বাট ওজনে মাপা সম্ভব। কি কি বলছে? গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক। ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। এই ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এই দুটোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ সংখ্যার ভিত্তিতে বা গণনার ভিত্তিতে এই নাউন আবার দুই প্রকার। ইটস সাবস্ট্যান্স আর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি, টাচ, বাট কান্ট কাউন্ট। ঠিক আছে, এটাকে আমরা, এটা এটা জাস্ট মানে আমরা দেখতে পারি কিন্তু আমরা কখনো টাচ করতে পারি না বা কাউন্ট করতে পারি না। যেমন দেখেন, ইউ ক্যান পারচেস আ গোল্ড রিং ফর ইউর সিস্টার, উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার, কটন ড্রেস ইজ মাই ফেভারিট। তো এখানে এই যে গোল্ড, সল্ট বা কটন, এই শব্দগুলো হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। এরপর দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি। এগুলো দেখলে আপনারা অনেকেই মনে করতে পারেন এ তো মনে হয় অ্যাজেক্টিভ, কাইন্ডনেস, হ্যাপিনেস, বিউটি। বাট না, অ্যাজ এ ওয়ার্ড সবই আমার নাউন। বাকি পার্ট অফ স্পিচ গুলো অবস্থানের উপর ডিপেন্ড করে হয়। যেমন কাইন্ডনেস, এটা সাবজেক্টের স্থানে বসে, নাউনের স্থানে বসে। আমি যদি আপনাকে বলি যে দয়াশীলতা একটা মহৎ গুণ, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্সু, ওটা সাবজেক্ট, সো নাউন। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি, হি ইজ আ ভেরি কাইন্ড ম্যান, সে খুবই সৎ লোক, খুবই দয়ালু লোক, হি ইজ আ ভেরি কাইন্ড ম্যান, তখন ওই কাইন্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, আরেকজনকে মডিফাই করতেছে। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। অর্থাৎ সেন্টেন্স থেকে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করার ট্রাই করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন্স এক্সপ্রেস আইডিয়া, ফিলিং, রিয়েলাইজেশন and qualities that we cannot see, touch, hear, taste, or smell. We can understand and imagine it, but can't even see. It's a feelings, not a physical
থিংস। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি দেখেন, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার, তোমার প্রতি আমার ভালোবাসা অপরিমেয়, পরিমাপ করার মতো নয়। তাহলে এই লাভ শব্দটা কিন্তু সাবজেক্টের স্থানে আছে, এটা কিন্তু অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা কিন্তু এখানে নাউনের কাজ করতেছে, অর্থাৎ মাই লাভ, আমার ভালোবাসা। একসাথে আমরা বলতে পারি যে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। কিন্তু আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই লাভটা আই এর পরে বসতেছে, অর্থাৎ এটা কিন্তু ভার্ব, এটা এটা অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। বাট এই মাই কিন্তু কোনো সাবজেক্ট না, এটা একটা পজিটিভ কেস, এটাকে বলে পজিটিভ অ্যাজেক্টিভ। মাই লাভ, আমার ভালোবাসা, ফর ইউ, তোমার জন্য, মানে এতটুকু ধরেই এখানে সাবজেক্টের অংশ, নাউন ফ্রেজ। ঠিক আছে, মাই লাভ ফর ইউ, তোমার জন্য আমার ভালোবাসা ক্যান নট বি মেজার। তো হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, হার বিউটি মেক্স মি ক্রেজি, তার দয়াশীলতাই হচ্ছে তার আহ, আহ, সত্যিকারের সৌন্দর্য, তার সরি সৌন্দর্য, হ্যাঁ তার সৌন্দর্য আমাকে পাগল করে। হার বিউটি মেক্স মি ক্রেজি। সো এই যে কাইন্ডনেস, বিউটি, এর আগে হিজ বা হার আছে, তার মানে ওটা কিন্তু অ্যাজেক্টিভ, ওগুলো পজিটিভ অ্যাজেক্টিভ। আমার মেইন ভার্বটা কোথায়, ইজ বা মেক, ওই কাইন্ডনেস বা বিউটি এর পরে। তার মানে কি, তার মানে এই জায়গাটা বুঝতে হবে, কাইন্ডনেস বা বিউটি আমার হচ্ছে নাউন, নট অ্যাজেক্টিভ। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, আমি যদি বলি ইউ আর ভেরি বিউটিফুল পারসন, দ্যাট ইজ কল্ড অ্যাজেক্টিভ। ইউ আর ভেরি কাইন্ড পারসন, দ্যাট ইজ কল্ড অ্যাজেক্টিভ। বাট এইখানে এরা সাবজেক্টের স্থানে আছে, এরা 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 এই জায়গাটাতে এরা হচ্ছে নাউন। কথাগুলো কিন্তু মনে রাখেন। এরপর দেখেন, এই যে আজকে যে নাউনের টপিক পড়াচ্ছি, নাউনের সাবজেক্ট আপনারা দেখছেন বা পড়ছেন, এটা পড়ার বা এটা শেখার মেইন উদ্দেশ্য বা মেইন রিজন যেটা, আমি এখন যেটা পড়াবো এইটা, সেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের ব্যবহার। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, বিসিএস বা ব্যাংক জবে যদি নাউন থেকে কোশ্চেন আসে, তো মূলত এই জায়গাটা থেকে কোশ্চেন এসে থাকে। সেটা হচ্ছে দেখেন, গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আপনি দেখলে বলতে পারেন এটা আবার কঠিন কি, এখান থেকে কোশ্চেন আসার বা কি আছে, গুনতে পারলে কাউন্টেবল, না গুনতে পারলে আনকাউন্টেবল। বাট এখানে কিছু ফাংশন আছে, সেটা হচ্ছে আগে একটু আমরা শেষ করি। দেখেন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, যেমন পেন, টেবল, মোবাইল, ক্যাট, ম্যান, খাও, এটসেট্রা। আর যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন রাইস, ওয়াটার, হিয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, পেশেন্স, নিউজ, সিনারি, মিউজিক, লেজার, সোপ। ঠিক আছে, এইগুলোকে আনকাউন্টেবল নাউন বলি। বাট এই ধরনের আনকাউন্টেবল নাউনগুলোকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কিন্তু কাউন্টেবল করা যায়। যেমন অ্যাডভাইস, ইউ ক্যান সে আ পিস অফ অ্যাডভাইস। সোপ মানে সাবান, আ বার অফ সোপ, পিস অফ ফার্নিচার, piece of bread, piece of news. So those are called uncountable noun. এখানে একটা বিষয় বলছে যে মেইনলি 8 টাইপস অফ নাউনস আর আনকাউন্টেবল, মেইনলি 8 প্রকার আনকাউন্টেবল নাউন আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এক নম্বর হচ্ছে লিকুইড জাতীয়, ওয়াটার, মিল্ক, অয়েল। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন, এটসেট্রা। পাউডার অ্যান্ড গ্রেইনস, রাইস, স্যান্ড, ওয়েট। ম্যাস নাউন, ফার্নিচার, হিয়ার। ন্যাচারাল ফিনোমেনা, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার। হ্যাঁ, স্টেট অফ বিং, স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড। ফিলিং, অ্যাঙ্গার, হ্যাপিনেস, enthusiasm, গ্যাস, অক্সিজেন, এয়ার, এটসেট্রা। সো দোজ আর কল্ড আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কোন ধরনের ওয়ার্ডগুলো মেইনলি আনকাউন্টেবল হয়, এক নাম্বার হচ্ছে যেটা আমি আপনাদেরকে বললাম, লিকুইড তরল জাতীয়, অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া, কোনো পাউডার মানে গুঁড়া শস্য যেগুলো মানুষের সাথে সম্পর্কিত, এই ফার্নিচার, অনেকে এটা দেখলে কাউন্টেবল বলে, বাট এটা কিন্তু একটু মনে রাখতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে। অনেকগুলো ফার্নিচার আছে, সবগুলোকে একসাথে জাস্ট এই ফার্নিচারই বলা হবে, এটা একটা আনকাউন্টেবল নাউন। হিয়ার মানুষের মাথার চুল। ন্যাচারাল যে ফিনোমেনা গুলো আছে, তো এইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এইবার এইখানে একটা টেবল আছে, এই টেবলটা বা এই ফাইলটা আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। সেটা হচ্ছে দেখেন, এইখানে বলছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের তুলনামূলক বিশ্লেষণ। কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, আর্টিকেল প্লাস কাউন্টেবল নাউন হয়, যেমন হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, যেমন আই হ্যাভ 5 cows, আমার 5টা গরু আছে।
এই যে সংখ্যাবাচক শব্দটা আনকাউন্টেবল নাউন, সরি কাউন্টেবল নাউনের আগে বসে। আবার কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। যেমন আপনি যদি বলেন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ টু পেন্স, আমার দুইটা কলম আছে। কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। যেমন বয়েস আর ক্রেজি টু হ্যাভ ইট, প্লুরাল সাবজেক্ট কিন্তু বয়েস, অথবা এটাও বলতে পারেন আ বয় ইজ কামিং। কিন্তু আমার মেইন জায়গা যেটা, সেটা হচ্ছে এই আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। দ্যার ইজ নো আর্টিকেল বিফোর আনকাউন্টেবল নাউন, ইউ ক্যান নট ইউজ ইট। ফর এক্সাম্পল, আই লাইক দ্য সুগার, আমি চিনি পছন্দ করি। এই দা শব্দটা ব্যবহার করা যাবে না, যেহেতু সুগার শব্দটা আনকাউন্টেবল নাউন। সো ইউ হ্যাভ টু সে দ্যাট আই লাইক সুগার। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এটা বলা যাবে না। ইউ হ্যাভ টু সে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। মনে করেন টিভিতে খবর হচ্ছে, আমরা কি বলি? নিউজ হচ্ছে, খবর, নিউজ। বাট এই যে নিউজ বা এই যে খবর, খবরের শিরোনাম হয়, একটা হয়, দুইটা হয়, তিনটা হয়, এরকম দুটো শিরোনাম দেখে আমি যদি বলি যে কেবল দুইটা খবর বলেছে, কেবল দুইটা খবর প্রকাশিত হয়েছে, ডোন্ট সে দিস, এটা বলা যাবে না। জাস্ট আই হ্যাভ টু সে দ্যাট নিউজ হ্যাজ বিন পাবলিশ। ওকে, সো নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। যেমন আই নিড ফার্নিচার্স, এই কথাটা বলা যাবে না। জাস্ট ইউ হ্যাভ টু সে আই নিড ফার্নিচার, আই নিড ফার্নিচার। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সর্বদাই বেস ফর্মে, সরি ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়, এটা সব থেকে বেশি মনে রাখতে হবে। অর্থাৎ আনকাউন্টেবল নাউন যদি কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের সাবজেক্ট হয়, এরপরে যে ভার্বটা আপনি ইউজ করবেন, যে ভার্বটা আপনি ইউজ করবেন, সেটা হচ্ছে সিঙ্গুলার হবে, প্লুরাল না। যেমন ইনফরমেশন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ ওয়েল অ্যাজ একটা আনকাউন্টেবল নাউন। সো ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, এই হ্যাভ এখানে ব্যবহার করা যাবে না। হ্যাভটা একটা প্লুরাল ভার্ব, হ্যাজটা সিঙ্গুলার ভার্ব। সো ইউ হ্যাভ টু সে ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, খবর সম্প্রচার করা হয়েছে। তাহলে এখানে চারটা পয়েন্ট আমি বলছি, আবারও বললাম চারটা পয়েন্ট। এক নাম্বার হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসবে না। আনকাউন্টেবল নাউনকে কখনোই সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে না। আনকাউন্টেবল নাউনের পরে মেইন যে ভার্বটা, সেটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকবে। অর্থাৎ মেইন বিষয়টা আবারও বোঝেন, যখন আপনি যখন আপনি এই জায়গাটাকে ডেভেলপ করতে যাচ্ছেন বা ভালোভাবে শিখতে যাচ্ছেন, আমাদের মেইন টপিক আজকে যেটা আমি দেখলাম বা পড়লাম, সেটা হচ্ছে নাউন। বাট এর এই এক্সারসাইজ গুলো করতে হবে, একটু হলেও একটু টাইম দিয়ে এটা করতে হবে। এবং এই যে চারটা রুলস, চারটা সূত্র, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গেলেও আমরা পাবো এবং সেখানে আরো ডিটেলসে পাবো। বাট প্রাইমারি লেভেলের জন্য আপনাকে যতটুকু বোঝানোর, যতটুকু এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে কনসেপ্ট দেওয়ার আমি দিয়ে যাচ্ছি বা যাব, সেই জায়গাটা থেকে বলছি এই চারটা রুলস আবারও মনে রাখেন। আবারও বলছি, আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, এক নাম্বার কথা। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না, দুই নম্বর কথা। আবারও বলছি, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, সংখ্যাবাচক শব্দ বসে না। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার থাকে। তো এই বিষয়গুলোকে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বা আয়ত্তে নিতে পারেন। এবং এখানে আরেকটা নোট ছিল এই নাউনের উপর, সেটা কি বলছিলাম, যে কমন নাউন কখনো একটা সেন্টেন্স বা বাক্যে একা বসে না। হয় সে ডিটারমিনার অথবা আর্টিকেল নিয়ে বসে, অথবা সেটা, জাস্ট ওয়েট আ মিনিট, কি বললাম, হয় সেটা ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসে, অথবা ওই কমন নাউনটা প্লুরাল হয়, কিন্তু একা একা কখনো বসবে না। এই দুইটা বিষয়, অর্থাৎ ওইখানে একটা নোট এবং এইখানের এই যে জায়গাটা, এগুলো যদি একটু দেখতে পারেন, একটু ডেভেলপ করতে পারেন, আই হোপ ইউ উইল গেট ইউর অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট অ্যাবাউট গ্রামার। সেই যে নাউন আমরা দেখলাম, নেক্সট ক্লাসে প্রোনাউন দেখবো, সেটা আরো বেশি ইফেক্টিভ হবে, বেশি মজার হবে ইন ডিটেলসে। দেন প্রোনাউনের পরে আর কি কি থাকে জানো? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, একসঙ্গে দেখবো দুটো টপিক। তারপরে হচ্ছে আপনার ভার্ব, দেন প্রেপোজিশন। তারপর আমরা স্পোকেন ইংলিশের ভিতরে মুভ করবো, ইংলিশে কমিউনিকেশন করতে, কনভারসেশন করতে যে বিষয়গুলো লাগে, যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো দেখাবো। তো এগুলো আপনাদের করতে হবে। আর অধৈর্য হবেন না কেউ এটার জন্য ওটার জন্য, সবকিছু ধারাবাহিকভাবে পাবেন, আমি এক এক করে সবকিছু করে ফেলতেছি। জাস্ট ইউ হ্যাভ টু গিভ মি সাম টাইমস।
অ্যান্ড প্র্যাকটিস ইট। এগুলো কিন্তু প্রত্যেকেই বলছি যে একটু চেষ্টা করবেন এগুলো খাতায় করার, আমার কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করতে এবং এগুলো একটু প্র্যাকটিস করতে। So that's all for today. If you have any question right now, you can